গল্প শোনার অভ্যেস আমাদের সেই ছোটবেলা, কিন্তু এই গল্প অন্যরকম গল্প। ইতিহাসের সেই গল্প শুধুমাত্র এখানেই তো জানতে পারেন। শুরু করছি ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, আমি কৌশিক। নমস্কার, আমি সুচন্দ্রিমা। আজকের পর্বের লেখক বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চৌধুরী। কলকাতায় এসেছিলেন সরকারি চাকরি নিয়ে। মাত্র ১৯ বছর বয়স। বাবার ইচ্ছে ব্রিটিশ ভারতের ইন্ডিয়ান ফিন্যান্স সার্ভিসের সর্বভারতীয় পরীক্ষায় বসেন, প্রথম স্থান পান। কলকাতায় সহকারী অ্যাকাউন্টস জেনারেলের চাকরিতে যোগ দেন। অচিরেই সেই চাকরি ছাড়লেন, কিন্তু কলকাতা ছাড়েননি, বরং এই মহানগরী হয়ে উঠল তাঁর বিজ্ঞান সাধনপীঠ। রবীন্দ্রনাথের পর দ্বিতীয় ভারতীয় নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরামন। ১৯২৮ সালের ২৯শে ফেব্রুয়ারি দ্য স্টেটসম্যান পত্রিকায় ছোট্ট একটা খবর প্রকাশিত হয়েছিল। তার শিরোনাম ছিল নিউ থিওরি অফ রেডিয়েশন। ঠিক তার নিচে অপেক্ষাকৃত ছোট হরফে লেখা প্রফেসর রামনস ডিসকভারি। তার আগের দিন অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারি কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সেসের গবেষণাগারে সুদীর্ঘ অনুসন্ধানের পর চন্দ্রশেখর ভেঙ্কটরামন এক নতুন আবিষ্কার করেছিলেন, যাকে ভবিষ্যৎ দুনিয়া রামন ক্রিয়া বা রামন এফেক্ট বলে জেনেছে। রামন প্রথমেই তার ওই আবিষ্কারের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন, তাই কাল বিলম্ব না করেই সংবাদ মাধ্যমে তা প্রকাশ করে দেন। বিশ্ববিখ্যাত নেচার পত্রিকায় প্রকাশের জন্য পাঠিয়ে দেন মার্চ মাসের গোড়ায়। এই দ্রুততার একটা বিশেষ গুরুত্ব ছিল, কেননা সে বছরের মে মাসে দুই সোভিয়েত বিজ্ঞানী মেন্ডেলসাম ও ল্যান্ডসবার্গ ওই বিষয়ে তাঁদের গবেষণাপত্র প্রকাশ করেন। রামনের কৃতিত্বের স্বীকৃতিতে ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। রবীন্দ্রনাথ প্রথম ভারতীয় সাহিত্যিক যিনি নোবেল পান ১৯১৩ সালে। তারপর রামন দ্বিতীয় ভারতীয় যিনি নোবেল পেয়েছিলেন। বিজ্ঞানে তিনি প্রথম ভারতীয় নোবেলজয়ী। শুধু তাই নয়, তার আগে উত্তর আমেরিকা ও ইউরোপের বাইরে কেউ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাননি। একজন বাংলার মানুষ জন্মসূত্রে, অপরজন কর্মসূত্রে। দুজনের অভিন্ন যোগসূত্র এই মহানগরী কলকাতা। মাদার তেরেসা, অমর্ত্য সেন বা সর্বশেষ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিন ভারতীয়র নারীর যোগ রয়েছে কলকাতার সঙ্গে। কলকাতা ছেড়ে বেঙ্গালুরু চলে গেলেও কলকাতার যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স থেকে রাজাবাজার সায়েন্স কলেজের পদার্থবিদ্যা বিভাগে আজও সিভি রামনের স্মৃতি বহন করে চলেছে। জগদীশচন্দ্র বসু, সত্যেন বসু, প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে এই মহানগরীর বিজ্ঞান জ্যোতিষ্ক হিসেবে চন্দ্রশেখর ভেঙ্কটরামন স্মরণীয় হয়ে রয়েছেন। কলকাতায় বসে রামনের গবেষণার আনুষ্ঠানিক ঘোষণা, যা তাঁকে নোবেল এনে দিয়েছিল, সেই দিনটিকে মনে রেখে ১৯৮৬ সাল থেকে ২৮শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন শুরু হয়েছে। রামনের আবিষ্কারের পরের বছর ভারতে এসেছিলেন প্রখ্যাত জার্মান বিজ্ঞানী আর্নল্ড সমারফেল্ড। তিনি কলকাতায় এসে রামনের গবেষণাগার পরিদর্শন করেন। রামনের সতীর্থ গবেষকদের কাছে তার ভূয়সী প্রশংসা করেন সমারফেল্ড। তিনি লিখেছিলেন, জাপান অনেক আগে থেকেই আধুনিক বিজ্ঞান গবেষণা শুরু করলেও রামন ক্রিয়া বা রামন এফেক্টের সমতুল কোনো গবেষণা তারা করে উঠতে পারেননি। অথচ প্রায় এক শতাব্দীর ব্যবধানে জাপান, চীন সহ এশিয়া বা ল্যাটিন আমেরিকার অনেক দেশ ভারতের থেকে এগিয়ে। সময় এখন একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় ২৮শে ফেব্রুয়ারি। সিভি রামনকে স্মরণ করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল। তবে ফেব্রুয়ারির ওই দিনটি সিভি রামনের জন্মদিন বা মৃত্যুদিন নয়। ওই দিন আনুষ্ঠানিকভাবে রামন এফেক্ট আবিষ্কারের দিন। বিজ্ঞানীর জন্ম বা মৃত্যু নয়, তাঁর কীর্তিকে চিরস্মরণীয় করে রাখতে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে ওই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল। সিভি রামন ভারতীয় বিজ্ঞান গবেষণাকে সেই ব্রিটিশ ভারতে যে অগ্রগতি ঘটিয়েছিল তার অন্যতম সাক্ষ্য জার্মান বিজ্ঞানী আর্নল্ড সমারফেল্ডের লেখায়। কিন্তু সেই অগ্রগতির ধারা বজায় রাখা গেল না কেন? স্বাধীনতার আগে বিজ্ঞান গবেষণার কাজ হতো কলেজ বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দিতে। যে সমস্ত গবেষণার জন্য ভারতে বিজ্ঞান সমাজ গর্ববোধ করে থাকে তার সবটুকুই বিশ্ববিদ্যালয়ের পরিসরে। স্বাধীনতার পর দেশের সামনে মূল সমস্যা ছিল বিপুল সংখ্যক গরিব মানুষের উন্নতি সাধন। বিজ্ঞান গবেষণাতে বিনিয়োগ বরাদ্দ করার ক্ষমতা সরকারের ছিল না, বা বলা ভালো
সদ্য স্বাধীন দেশের কাছে তা অগ্রাধিকার পায়নি। সেই কারণে নীতি নির্ধারকরা বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক সাহায্য কমাতে শুরু করেন। সীমিত সংখ্যক গবেষণাগার সেই সরকারি অনুদান পায়। বিজ্ঞানী মেঘনাথ সাহা তার প্রতিবাদও করেছিলেন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অবশ্য বিশ্বাস করতেন উচ্চশিক্ষার ক্ষেত্রে এই আর্থিক বরাদ্দ ঘাটতির নীতি অচিরেই বদলে যাবে। পরিস্থিতি বদল ঘটলে সরকারি নীতিও পরিবর্তিত হবে, কিন্তু দুর্ভাগ্যের হলেও উল্টোটাই ঘটল। অর্থাৎ সদ্য স্বাধীন দেশে উন্নয়নের যে অগ্রাধিকার দেওয়া হয়েছিল বিজ্ঞান গবেষণার বিনিময়ে, তা পাকাপাকিভাবে রয়ে গেল। ক্রমে টাটা গোষ্ঠীর মতো বেসরকারি উদ্যোগে বিজ্ঞান গবেষণা শুরু হয়। দিনে দিনে গবেষণার সঙ্গে পুঁজি বিনিয়োগ গুরুত্ব পায়। জগদীশচন্দ্র থেকে সিভি রামনদের যুগে ব্রিটিশ ভারতে মেধার যে গুরুত্ব ছিল, তাতে মৌলিক গবেষণার যে অগ্রগতি হয়েছিল তা অনেকটাই স্তিমিত হয়ে যায়, যার জেরে গত শতকের মধ্যভাগ থেকে ধীরে ধীরে ভারতীয় মেধা, মানব সম্পদ বিদেশমুখী হয়ে পড়ে। ভারতীয় আধুনিক বিজ্ঞানের অন্যতম প্রাণপুরুষ চন্দ্রশেখর ভেঙ্কট রামানের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বাঁক তাঁর কলকাতায় আসা। বয়স মাত্র 19। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার পরিচয় পাওয়া গিয়েছিল। 1888 সালের 5ই নভেম্বর সাবেক মাদ্রাজ প্রেসিডেন্সির তিরুচিরাপল্লীর এক তামিল ব্রাহ্মণ পরিবারে জন্ম সিভি রামানের। তার বাবা ছিলেন চন্দ্রশেখর রামনাথন আইয়ার, মায়ের নাম পার্বতী আম্মাল। 8 ভাই বোনের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন সিভি রামান। তার বাবা পেশায় অঙ্ক ও বিজ্ঞানের শিক্ষক ছিলেন। স্থানীয় উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন চন্দ্রশেখর রামনাথন আইয়ার। আর্থিকভাবে সচ্ছল ছিল তাঁদের পরিবার। রামান ছেলেবেলার স্মৃতিচারণা করতে গিয়ে বলেছিলেন, আমি তামার চামচ মুখে করে জন্মেছিলাম। আমার জন্মের সময় 10 টাকার মতো বড় অঙ্কের বেতন পেতেন। 1892 সালে মিসেস এনভি নরসিমা রাও কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপনার চাকরি নিয়ে আন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম বা বর্তমানে ভাইজ্যাক শহরে চলে যান সপরিবারে। আরও পরে তিনি মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতার চাকরি নিয়ে চলে যান। সেখানে গণিত ও পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে নিযুক্ত হন। বাবার প্রভাব তার মধ্যে প্রবলভাবেই পড়েছিল। গণিত ও পদার্থবিদ্যায় শৈশব থেকে আগ্রহী হয়ে পড়েছিলেন সিভি রামান। এর আগে মাত্র 11 বছর বয়সে ম্যাট্রিকুলেশন করে 13 বছরে বৃত্তিসহ এফএ পাশ করেন। 1902 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1904 সালে পদার্থবিদ্যায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান পান সিভি রামান। স্বর্ণপদকসহ বিএ ডিগ্রি লাভ করেন তিনি। 1906 সালে আলোকরশ্মির বিচ্ছুরণ বা ডিফ্র্যাকশন অফ লাইট সম্পর্কিত তার প্রথম গবেষণাধর্মী লেখা প্রকাশিত হয় ব্রিটিশ জার্নাল ফিলোসফিক্যাল ম্যাগাজিনে। পরের বছরেই তিনি প্রেসিডেন্সি কলেজ থেকেই এমএ পাশ করেন। কিন্তু ওই বছরেই তার বাবার ইচ্ছায় তিনি তখনকার ইন্ডিয়ান ফিন্যান্স সার্ভিস, যা বর্তমানে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস নামে পরিচিত, সেই পরীক্ষায় বসলেন। সিভি রামান সেই সর্বভারতীয় পরীক্ষায় প্রথম স্থান পেলেন। 1907 সালের জুন মাসে তিনি সহকারী অ্যাকাউন্টেন্ট জেনারেল হিসেবে কলকাতায় পোস্টিং পেলেন। সেই তার প্রথম কলকাতায় আসা। বিজ্ঞান ছেড়ে সরকারি হিসেব কিতাব, একেবারে ভিন্ন জগৎ। কিন্তু পরবর্তী ঘটনাক্রমে সিভি রামানের কলকাতা আসাটা তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, যা শুধু ব্যক্তি সিভি রামানকে নয়, ভারতের আধুনিক বিজ্ঞানের চর্চাকে আন্তর্জাতিক মঞ্চে বিশেষ মর্যাদার আসনে বসিয়ে দিয়েছিল। 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তারকনাথ পালিতের নামে অধ্যাপকের পদ তৈরি হয়। সেই পদে অর্থাৎ প্রথম পালিত অধ্যাপক হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সিভি রামানের তখনও কোনো পিএইচডি ছিল না, না ছিল বিদেশে পড়াশোনার রেকর্ড। বিশ্ববিদ্যালয়ের ইংরেজ সেনেট সদস্যরা সিভি রামানের ওই পালিত অধ্যাপক নিয়োগের সিদ্ধান্তে বাগড়া দিলেন। খবর পৌঁছল উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে। তার নির্দেশে সাম্মানিক ডিলিট দিয়ে বিতর্কের অবসান করলেন স্বয়ং আশুতোষ মুখোপাধ্যায়। কলকাতায় এসে সিভি রামান যোগ দিলেন সহকারী অ্যাকাউন্টেন্ট জেনারেলের কাজে। ঘটনাচক্রে সেই একই সময়ে ভারতের প্রথম বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স কাজ শুরু করে। সিভি রামান নিজের স্বাভাবিক কৌতূহলবশত ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। আশুতোষ দে, অমৃতলাল সরকার, আশুতোষ উপাধ্যায়ের মতো শিক্ষাবিদের সঙ্গে সেই সূত্রেই পরিচিত হন সিভি রামান। শেষ পর্যন্ত সেই সুবাদেই তাঁর জন্য ক্রমে উন্মুক্ত হয় ব্যক্তিগত স্তরে বিজ্ঞান গবেষণার দরজা। 1909 সালে তৎকালীন ব্রহ্মদেশ বা বার্মা, বর্তমান মায়ানমারের রেঙ্গুনে বদলি হন রামান। পরের বছর নাগপুরে বদলি হয়েছিলেন। 1911 সালে অ্যাকাউন্টস জেনারেলের পদে উন্নীত হয়ে কলকাতায় ফিরে আসেন তিনি। তবে বেশি দিন আর ওই চাকরি করা হয়নি।
নিজ উদ্যোগে যাদবপুরের কাল্টিভেশন অব সায়েন্সের সঙ্গে যোগাযোগ বাড়ালেন। 1915 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তার তত্ত্বাবধানে ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর কাল্টিভেশন অব সায়েন্সেসের গবেষক নিয়োগ শুরু করে। 1917 সালে বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক তারকনাথ পালিতের নামাঙ্কিত রাজাবাজার সায়েন্স কলেজে পদার্থবিদ্যার গবেষণার লক্ষ্যে একটি বিশেষ পদ পত্তন করা হয়, যাকে বলা হয় পালিত অধ্যাপকের চেয়ার। সিভি রামানকে পালিত অধ্যাপক মনোনীত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বছর দশেক ব্রিটিশ সরকারের উচ্চ পদে কাজ করার পর ইস্তফা দিয়ে পুরোদস্তুর শিক্ষকতা ও গবেষণার জগতে আনুষ্ঠানিকভাবেই প্রবেশ করেন সিভি রামান। পালিত অধ্যাপকের পদ দেওয়া নিয়ে শুরু হলো বিতর্ক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সাহেব সদস্যরা বাদ দিলেন। তাদের যুক্তি, সিভি রামানের প্রাতিষ্ঠানিক পিএইচডি ডিগ্রি নেই শিক্ষকতার অভিজ্ঞতা, এমন ব্যক্তিকে কিছুতেই পালিত অধ্যাপক হিসেবে বিবেচনা করা যায় না। কথাটা যথারীতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গোচরে এলো। পিএইচডি বা অধ্যাপনার অভিজ্ঞতাহীন রামানকে ওই পদ দেওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছিল বটে, কিন্তু তার নেপথ্যে ছিলেন উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়। সাহেবদের প্রতিবাদের মোকাবিলায় সিভি রামানকে ডিলিট উপাধি দেওয়ার বন্দোবস্ত করলেন স্বয়ং আশুতোষ। রাতারাতি ডিলিট দিয়ে তার পালিত অধ্যাপকের চেয়ারে বসার পথ নিষ্কণ্টক করেছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগদানের বছর খানেকের মধ্যে গোটা দেশের ডজনেরও বেশি পড়ুয়ার গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন তিনি। এই সময়টাকে সিভি রামান তার জীবনের স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। 1919 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সেসে তাকে একই সঙ্গে সাম্মানিক অধ্যাপক ও সাম্মানিক সেক্রেটারি পদে নিয়োগ করা হয়। 1922 সালে তিনি আলোকরশ্মির বিচ্ছুরণ নিয়ে গবেষণা শুরু করেন। 1928 সালে তার যুগান্তকারী আবিষ্কার রামান এফেক্টের সূচনা বলা যেতে পারে, যে আবিষ্কার তাকে নোবেল পুরস্কার এনে দেয়। তারপরেই তিনি তার যন্ত্রধ্বনি ও তার কার্যকারিতা নিয়ে গবেষণায় মনোনিবেশ করেন। নিজে ছোটবেলায় বেহালা বাজাতেন, সেই থেকেই তার ধ্বনির উৎপত্তি সংক্রান্ত বিষয়ে কৌতূহল তৈরি হয়েছিল। বাদ্যযন্ত্রের শব্দ প্রক্ষেপণ নিয়ে তার গবেষণা দেশ বিদেশের জার্নালে প্রকাশিত হতে থাকে। পরবর্তীতে রামান ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স প্রকাশ ও তার সম্পাদনা শুরু করেন। 1933 সালে তিনি ব্যাঙ্গালোর অধুনা বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেসের প্রথম ভারতীয় ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হন। সেই বছরেই তিনি ইন্ডিয়ান একাডেমি অব সায়েন্স প্রতিষ্ঠা করেন। স্বাধীন ভারতে রামান রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ওই প্রতিষ্ঠানেই গবেষণার সঙ্গে জড়িয়ে রেখেছিলেন নিজেকে। 1954 সালে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পান সিভি রামান। সময় এখন একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। চন্দ্রশেখর ভেঙ্কটরামন ছেলেবেলা থেকেই প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সঙ্গীতের ভক্ত হয়ে পড়েছিলেন। বাবার উৎসাহে বেহালা শেখেন। একদিকে পড়াশোনা, অন্যদিকে সঙ্গীত চর্চা। বিশেষ করে ভারতীয় মার্গ সঙ্গীতের অনুরাগী হয়ে উঠলেন। ঘটনাচক্রে সেই বেহালা বীণার মতো তার বাদ্যের মূর্ছনা সিভি রামানকে ধ্বনি বিজ্ঞানের মৌলিক গবেষণার জগতে টেনে নিয়ে গিয়েছিল। বেহালার প্রতি তার অনুরাগ আশৈশব, কিন্তু সামগ্রিকভাবে ক্লাসিক্যাল সঙ্গীতের ভক্ত ছিলেন এই বিশ্ববন্দিত পদার্থবিজ্ঞানী। একই সঙ্গে ধ্বনি বিজ্ঞানে তার আকর্ষণের কেন্দ্রবিন্দুও ছিল ওই তার বাদ্যের নানা যন্ত্র। তাঁর স্ত্রী লোকসুন্দরী আম্মালার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল সঙ্গীতের আসরে। লোকসুন্দরী বীণা বাজাতেন। কলকাতায় থাকাকালীন রামান দম্পতি উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে মাঝে মধ্যে দেখা যেত। একসময় তাকে গোড়া হিন্দু সমাজ খ্রিস্ট ধর্মাবলম্বী বলে মনে করত। আসলে প্রার্থনা সঙ্গীতের আকর্ষণে তারা যে নিয়মিত সেন্ট পলস ক্যাথিড্রালে যেতেন, সেসব খেয়াল রাখত রক্ষণশীল হিন্দু সমাজ। 1933 সাল, জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলার ইহুদি নিধন, নির্বংশ করা যার রাজনীতির অন্যতম অঙ্গ। রাষ্ট্রক্ষমতা হাতে পেয়েই দেশে বিভিন্ন ক্ষেত্রে ইহুদিদের চিহ্নিত করে নির্যাতন করে হিটলারের গেস্তাপো বাহিনী। নজরদারি চলতে থাকে ইহুদিদের ওপর সারা দিন রাত। একসময় নজর পড়ে শিক্ষা জগতেও। কাজ থেকে বরখাস্ত করা হয় ইহুদিদের। বেশ কিছু পদার্থবিদ কাজ ছাড়তে বাধ্য হন হিটলারের অত্যাচারে। সিভি রামান তখন বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের কিউ। খবর পাওয়া গেল হিটলারের হাত থেকে বাঁচতে একাধিক বিজ্ঞানী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। তেমনই একজন পদার্থবিদ হলেন ম্যাক্স বার্ন। তিনি ছিলেন গেটিংজেন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। এনরিক ফার্মি, রবার্ট ওপেনহাইমার, ওয়ার্নার হাইজেনবার্গের মতো বিংশ শতকের
বিশ্ববন্দিত বিজ্ঞানীর পরামর্শদাতা ছিলেন ম্যাক্স বার্ন। কর্মচ্যুতির পর ম্যাক্স তখনও ঠিক করতে পারেননি কি করবেন। এমন সময় ভারত থেকে একটি চিঠি পেলেন বিজ্ঞানী ম্যাক্স বার্ন। চিঠি না বলে সরাসরি প্রস্তাব বলা ভালো। বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেসের রিডার হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়ে চিঠিটি দিয়েছিলেন সংস্থার ডাইরেক্টর সিভি রামন। অন্তত 6 মাসের জন্য যদি তিনি ভারতে এসে এই গবেষণা সংস্থায় যোগ দেন। দুজনের মধ্যে কোনো ব্যক্তিগত পরিচয় নেই। মাত্র বছরখানেক আগে যিনি পদার্থবিদ্যায় নোবেল জয় করেছেন, তার কাছ থেকে এমন মন খোলা প্রস্তাব পেয়ে ম্যাক্স আপ্লুত হয়েছিলেন, তা তাঁর জীবনীতে উল্লেখ করেছেন। সেই সময় জার্মানি নাৎসিদের কবলে, রাজনৈতিক অস্থিরতা বেড়ে চলেছে, ইউরোপ জুড়ে আর্থিক মন্দা শুরু হয়েছে, তার উপর ইহুদি হওয়ায় হিটলার বাহিনীর নজরদারির বিভীষিকা। সব মিলিয়ে ম্যাক্স প্রায় লুফে নিয়েছিলেন রামানের প্রস্তাব। স্ত্রী হেডিকে নিয়ে ভারতে এসে যোগ দিলেন রামানের সঙ্গে তার সংস্থায়। দুজনের সেই প্রথম সাক্ষাৎ, যদিও তাদের পারস্পরিক পরিচয় সূত্র পদার্থবিদ্যা। দুজনে আত্মীয়তা, জ্ঞান চর্চার দুনিয়ায়। বেঙ্গালুরুতে আইআইএসসি ক্যাম্পাসে ম্যাক্স দম্পতির থাকার বন্দোবস্ত আগে থেকেই সেরে রেখেছিলেন রামন। বিদেশি, তাই ভাষাগত সমস্যা। স্বভাবতই অতিথির যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে বাড়তি নজর রাখতেন রামনের স্ত্রী লোকসুন্দরী আম্মাল। ম্যাক্স নিয়মিত টেনিস খেলতেন, আবার ভারতীয় সংস্কৃতিতেও আগ্রহী ছিলেন। তাঁদের, বিশেষত হেডিকে, সঙ্গ দিতেন লোকসুন্দরী। দক্ষিণী পাগড়ি পরিহিত রামনকে আরবিয়ান নাইটসের রাজপুত্রের মতো লাগছে, বলতেন হেডি। ম্যাক্সের আইআইএসসিতে থাকার সুবাদে পদার্থবিজ্ঞানের তত্ত্বগত শিক্ষার ক্ষেত্রটি বিশেষভাবে সমৃদ্ধ হয়েছিল। 1935-36 সালে প্রকাশিত সংস্থার বার্ষিক প্রতিবেদনে তা গুরুত্বসহ আলোচিত হয়েছিল। ইউরোপে অশান্তির সময় ম্যাক্স বার্নের মতো বিজ্ঞানীকে ভারতে নিয়ে আসার ক্ষেত্রে রামানের দূরদর্শিতা দেশের বিজ্ঞান চর্চার ইতিহাসে এক মাইল ফলক হয়ে রয়েছে। ভারত আমার ভারতবর্ষ আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও পরের পর্বে। ততক্ষণ দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।